বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে আর সে খুনের প্রমাণটা কি আছে? খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে কি আপনি সহ্য করতে পারবেন? কত কষ্ট দিয়ে কি বিভৎস ভাবে যেটাকে খুন করা হয়েছে। ম্যানেজার, প্রথমে জ্যান্ত অবস্থায় তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। খুব ধড়ফড় করছে না তো মাসিমা? তারপর ওই ধারালো ছুরি দিয়ে তার জিভটাকে কেটে নেওয়া হয়েছে। মাথা তোর করছে না তো? স্টক মুখ হয়ে যাবে না তো? তারপর মানে সর্বশেষে তার হাত পা গুলো কেটে তাকে খুন করেছে আপনারই ঘর শত্রু ভীষণ রাজরত্ন। স্যার, দেখতে পাচ্ছেন না শোকে দুঃখী মানুষটা কেমন একেবারে ভেঙে পড়ে গেছে? আপনি এত কাঁদছেন কেন মাসিমা? স্যার, আপনি কেমন করছেন? এবার বসে পড়ুন। না, খাবো, আমি সম্পূর্ণ শক্ত আছি, আমার কিচ্ছু হবে না। আর এই শয়তানটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমাকে যেমন করে হোক বেঁচে থাকতেই হবে। বৌদি, তুমি বিশ্বাস করো? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। যে মানুষটার সম্পত্তি অর্ধেক ভাগ তুমি নিজের নামে লিখে দিয়েছো, আর সেই সম্পূর্ণ মানুষটাকে তুমি খুন করলে, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান, তোমাকে আমি পুলিশে দেবো। বলো ম্যানেজার, বলো বলো, তোমার আমাকে দাও, তোমার দাও ম্যানেজার, তোমার দাও। ভুলে যাবো মাসিমা। আর সেই প্রমাণ দিয়ে ফাঁসিতে ঝোলাবো না। তোর সাথে ঢেলে দিলাম আমি আপনার কারোবারে কেরোসিন। একটা জলজীবন্ত মানুষটাকে খুন করে ফেললেন। এই খুনটা না করলে আপনার আমার দুজনের কোমরে দড়ি পড়ে যেত স্যার। ম্যানেজার, খুনি যদি করতে তাহলে ওর কাছে দাদার খুনের কথাটা ফাঁস করলে কেন? ভেবেছিলাম স্বামীর আচমকা খুনের ঘটনাটা শুনে বুড়িটা এমনিতেই হার্ট ফেল করে মারা যাবে, কিন্তু বুড়িটার হাড় দেখছে বড়ই শক্ত, মরবে কি? মারার জন্য তেড়ে ফুড়ে উঠলো। হয়তো বাধ্য হয়ে আমাকে হাতটা চালাতে হলো, কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো। এখনো কি শ্বাস বইছে? আর মানে বুড়িটা এখনো বেঁচে আছে। ও যে বেঁচে উঠলি আমরা সবাই যে মরে যাবো। যান স্যার যান, আমি তো অর্ধেক কাজ সেরে রেখেছি, বাকিটা আপনি সেরে ফেলুন। গলাটিকে মৃত্যুটা বড় নিশ্চিত করে ফেলুন। অবহেলা করতে নেই। কোথায় যাবি?
আপনার কারবারে কেরোসিন ঢালার মূলস্ত্র। খতম করে দিলাম। এই লাশটা নিয়ে আবার কি করবো ম্যানেজার? কিছু করতে হবে না, পুলিশকে ফোন করে দিন, পুলিশ এই লাশটা তুলে নিয়ে যাবে। কি পাগলের মতো কথা বলছো ম্যানেজার? কি পাগলের মতো কথা বলছো? পুলিশ এলে তো আমরা দুজনেই ধরা পড়ে যাবো। কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি খলনায়ক ধরা পড়ে যায় তাহলে পাবলিক গুলোকে আর এখানে বসে থাকবে? তার মানে আছে, আসুন বলছি। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি দত্তভিলা থেকে বলছি। মা, কাকা, রোহন, আমি এসে গেছি। আপনার চলে আসুন। চলুন স্যার। মাননীয় দর্শকবৃন্দ, মাননীয় দর্শকবৃন্দ, নাটকের পরবর্তী অংশ বিরতি। ডাকতে তো বাবা। তুমি কোথায় মা? তোমার খোকায় ফিরে এসেছে মা। তোমার স্বপ্ন সফল করতে তোমার খোকায় ব্যারিস্টার হয়ে। মা, মা তুমি এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? কি হয়েছে মা তোমার? কি সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, বুকে চিরবিদ্ধ। কে এমন কাজ করেছে? রাহুল বাবু, আপনি মাসিমাকে খুন করে ফেললেন? না না, আমি খুন করিনি ম্যাডাম। এইমাত্র আমি বাড়িতে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় এইভাবে মেঝেতে পড়ে আছি। তাই আমি ওই ছুরিটা মায়ের বুক থেকে তুলে নিয়েছি ম্যাডাম। এই দেখুন স্যার, আমার ভাইপো রাহুল ওই ছুরি দিয়ে আমার বৌদিকে আই মিন ওর মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। বিশ্বাস করুন, আমি আমার মাকে খুন করিনি কাকা। আমি এসে মাকে অবস্থায় দেখলাম। আমার মনে হয় অন্য কেউ মাকে খুন করে এখান থেকে পালিয়ে গেছে। উনি মিথ্যে বলছেন স্যার। আমি নিজের চোখে ওনাকে খুনটা করতে দেখেছি। স্টার লাহিড়ী, আপনি নিজের চোখে খুন করতে দেখেছেন? হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে ওদের মা ও ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণ বলতে রাহুল বাবু একটা গ্রামের মূর্খ বাজে মেয়েকে বিয়ে করতে চাইছিল, কিন্তু মাসিমা সেটা কিছুতেই মেনে নিচ্ছিলেন না। বিরাট খরচ ব্যারিস্টার ছেলে এমন একজন অশিক্ষিত গাইয়া মেয়েকে বিয়ে করুক, কোন মাথা চাই বলুন? তাই তো মাসিমা এর তীব্র প্রতিবাদ করে রাহুল বাবুকে ত্যায্য পুত্র করার হুমকি দিচ্ছিলেন। আর তাতেই রাহুল বাবু খেপে গিয়ে নিজের পরিষ্কার ওই ছুরিটা দিয়ে মাসিমাকে একেবারে খুন করে ফেললো। ওই যে পরিষ্কার এখনো ছুরিটা ওর হাতে ধরা আছেন স্যার, ধরা আছেন। তোমাকে আমি একটা খুন করেও আশা মেটেনি, আবার খুন করতে চাইছো? বিশ্বাস করুন, এরা মিথ্যে বলছে স্যার। আমি খুন করিনি স্যার। এই ছুরি ফিঙ্গারপ্রিন্টে প্রমাণ করে দেবে খুন করেছো কি করনি। Now you are under arrest. দাদা, ও দাদা এসে শুনলাম। দাদার হাতে হ্যান্ডকাপ কেন?
করেছে কি দাদা? করেছে দাদা? রাহুল বৌদিকে ফোন করেছে দাদা। রাহুল রাহুল বৌদিকে ফোন করেছে রাহুল। না, দাদা কখনো যদি দাদা কখনো জরিমানা ভুল করতে পারে না। ঠিক তোমার মতো ঠিক আমি তোমার মতো আমিও এই কথাই বলতাম রহুল ভাই। যদি না যদি না নিজের চোখে খুনটা করতে দেখতাম। থামুন থামুন দাদা, দাদা কখনো আমি কি শুনছি? আমি কি শুনছি দাদা? না না, এ কথা আমি বিশ্বাস এ কথা আমি বিশ্বাস করি না। জেঠিমা, জেঠিমা, তুমি কথা বলো, তুমি কথা বলো। একটিবার শুধু, বলো বাবা। একটিবার কেমন করে তাকাবে রে? কেমন করে তাকাবে রে রাহুল, কেমন করে তাকাবে? তার পরিষ্কার তার যে ব্যারিস্টার ছেলে নিজের হাতে নিজের হাতে তার চোখ দুটো তার চোখ দুটো চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে বাবা। পরিষ্কারের ব্যারিস্টারের বিচারের বিবেক যদি এই হয়, তাহলে উনি যে জনগণের কি বিচার করবেন সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। খারাপ আপনাদের কারো কথা আমি আপনাদের কার কথা আমি বিশ্বাস করি না। দাদা, দাদা, আমি জানি আমি জানি তুমি এমন কাজ তুমি এমন কাজ কখনো করতে পারো না। কেউ হয়তো কেউ হয়তো চক্রান্ত করে তোমার ফাঁসিয়েছে। সেই চক্রান্তকারী চক্রান্ত জাল আমি ছিঁড়ে ফেলবো। তুমি শুধু তুমি শুধু একটিবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলো দাদা যে তুমি খুন করনি। বলো দাদা, বলো দাদা, একবার বলো, একবার বলো, শুধু একটিবার বলো। আমার আকাশে ঝড়ের বাতাস চেয়েছে হৃদয় মন, চেয়েছি হৃদয় মন, আমি যে আমারে হারিয়েছি দিশাহীন অনুক্ষণ, পথ ভোলা এক পথিক হয়েছি। দাদা সামনেটা যে বড় কালো, অসহায় যেন লাগছে নিজেকে। কোথায় আছে তবু আলো, মরণের নারাজ রুদ্র হয়েছে, দুনিয়ায় হয়েছে মরে কে যেন রাখিয়া কহিছে। দাদা আমারে বিদায় দিলাম করে ওরে দাদা, এক ঘোর চক্রান্তের রাহু আজ, এক ঘোর চক্রান্তের রাহু আজ আমার জীবন আজ আমার জীবন আকাশে গ্রাস করেছিল রাহুল। দাদা, তাই তো আমার সব সত্যি আজ, তাই তো আজ আমার সব সত্যি মিথ্যে অন্ধকারে ঢাকা পড়ে গেছে রে ভাই, ঢাকা পড়ে গেছে। তাই তো আজ আমি আমার এই গল্পধারণী মায়ের ফুলের প্রণা মাথায় নিয়ে আজ আমি জেল কাটতে এবার আসুন দাদা। আর একটু সময় দিন স্যার, মাকে আমার শেষ প্রণামটুকু করতে দিন। মাগো, কেউ না জানলে তুমি তো জানো মা দাদা, আমি কতটুকু অপরাধী মা। তাই আমি তোমার এই পা ছুঁয়ে শপথ করে বলছি মা, দাদা, তোমার কুলে মৃত্যু অপরাধে আমাকে খুনি সাজিয়েছে, তবু তোমার ব্যারিস্টার ছেলে হয়ে তাদেরকে আমি সাজা দিতে না পারলো, আমি তোমার স্নেহর মমতা দিয়ে তাদেরকে আমি শাস্তি দেব মা, তাদেরকে আমি শাস্তি দেব। আসি ভাই, আমার এই মমতাময়ী মায়ের মুখাগ্নি কর সমস্ত আমার। তাই
তাই তোর কাছে আমার একটা পাত্র নাই। তাই আমার ওই অন্তরঙ্গ মায়ের মুখাগ্নি দুটো তুলিস ভাই, মুখাগ্নি দুটো তুলিস। দয়াল তোমার এই দুনিয়া সাক্ষী গো দয়াল তোমার এই দুনিয়া সাক্ষী গো ভাষা কবু কিন্তু এই বিয়েতে আমাদের কাকুর সুখী হবে তো? কেন সুখী হবে না বলবো? কাকুর তো নিজে বিয়েতে সাজ দিয়েছে। উপরে সারা দিয়েও বিনোদনের বাদ থেকে ঘুরিয়ে যাচ্ছে। এখন দেশে রাহুল কি ভালোবাসে? চুপ করে বলো, তুমি চুপ করো। আজকে এই শুভ দিনে তুমি ওই অলক্ষণের নামটা উচ্চারণ করো না। যে সামান্য কারণে নিজের মাটি
দর্শক মন্ডলীর কাছে অনুরোধ অযথা গোলমাল করবেন না। আমার বিশ্বাসের কি যায় আসি বলবো, ওই আদালতের বিচারি যে খুনি সাপোর্ট হয়ে জেল খাটছে, সে ভুল করুক আর না করুক, উনি তো তার একমাত্র আসল পরিচয়। আদালতের বিচার তুমি ছেড়ে দাও। তুমি তোমার বিবেকের আদালতে বিচার করে বলো তো, রাহুলকে সত্যি খুন করেছে। আমার বিশ্বাস বাবা হয়ে গেছে, বড় বাবা হয়ে গেছে। আমি কেমন করে কার বিচার করবো তাই বলে একটা নির্দোষ ছেলে সারাটা জীবন ধরে ঘাড়ে টানবে, এর কোনো পথে হবে না। না নেই এ যুগে সততা মানবতার কোনো মূল্য নেই, বড় এই দেখি যার বেশি টাকা আছে সেই তার ওই কথা বলছে। তাই বলছি এইসব আলোচনা বন্ধ করো। একটা বার কাপড়ের মনে যদি কথা হয়ে যায় যে ওই রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে হয়তো কাপড়ে বিয়ে করতে বেঁকে বসবে। বেঁকে বসবে না, বেঁকে বসেছে। সকাল থেকে তো বলছে এই বিয়ে তোমরা বন্ধ করে দাও। না বলবো না, এমনটি হতে যাওয়া যাবে না, তাহলে যে মহা সর্বনাশ হয়ে যাবে। তাই তো ওই কাপড়ের সামনে এ রাহুলের নামে এমন কথা বলতে হবে যা শুনে নাও কাপড় রাহুলকে ছেড়া ধরে নিচ্ছিলাম। কথা, যাকে এতদিন আমি মনের প্রাণে ভালোবেসে এসেছি, তাকে আমি ঘৃণা করবো? হ্যাঁ করবি, একটা খুনিকে ভালোবেসে কখনো নিজের ভালোবাসার মর্যাদা নষ্ট করিস না রে বোন। তাই বলছি নতুন জীবনীটা আমার আনার আগে ওই পুরনো জীবনটাকে তুই ভুলে যাও। কেমন করে ভুলবো দাদা? পুরোনো জীবনে সেই স্মৃতিগুলোকে আমাকে বারবার হাত চালিয়ে ডাকছে। এখানে আমার ঘরের কাছে এসে ফিসফিস করে বলছে, ওরে কাপড় তুই ভুল করছিস। মহাগো, ওই ভুলের মাঝে তুমি ভুল করে যাবে কেন? অতীতকে ভুলে গিয়ে বর্তমানের মাঝে তোকে সুখ খুঁজে নিতে হবে। আমার সব সুখ তার কাছে যে জমা হয়ে আছে বৌদি। তাই তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই বিয়ে তোমরা ভেঙে দাও। কি পাগলের মতো কথা বলছো? আর কিছুক্ষণের মধ্যে পর এসে পড়বে। এই সময় এসব কথা ভাবা নয়। তাছাড়া নির্দিষ্ট লক্ষ্যে বিয়ে না হলে তুমি লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্নভ্রষ্ট হয়েই আমি রাহুল কাছে অপেক্ষা করে থাকবো। সে জেল থেকে ফিরে এলে তাকে নিয়ে আমি চুপ কর। একটা জেল ঘরে আসামিকে হাতিয়ে করে কখনো আমি আমার এই পরিবারের বদনাম করতে পারবো না। না বলতো না, তোমার পরিবারের কোনো বদনাম আমি করবো না। রাহুল তা ফিরে এলে তাকে নিয়ে আমি অনেকে দূরে চলে যাব। তুমি শুধু এই বিয়েটা বন্ধ করে দাও। এটাই যদি তোর মনে ছিল তাহলে এ বিয়েতে মত দিয়েছিলি কেন? সুখে দুঃখে আমি জীবনের ভারসাম্য হারিয়ে বসে দরদিক না বুঝে আমি নিজের মনে ছিল না। কিন্তু আজ আমি বুঝেছি সেই সঙ্গে মহা অন্যায় করা হয়েছে। তাই তো আমি তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিতে চাই। তোমরা ভেঙে দাও, ভেঙে দাও। ওই মাথা খারাপ হয়ে গেছে নাকি? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে বিয়ের মণ্ডপে এসে হাজির হয়ে গেছে। এদেরকে আমরা কি জবাব দেবো? তাছাড়া বড়কে আমি কি করে বলবো বল? তাদের কাউকে কিছু বলতে হবে না, বলছি কাউকে না। আমি সবার কাছে গিয়ে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিব। বর্দা, বর্দা তুমি 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 কিচ্ছু ভেবে না। সাথে তুলে রেখে আমি পাড়া প্রতিবেশীকে আগে বোঝাতে চললাম। কি ভেবেছিস তুই? এই এতগুলো মানুষের সামনে আমাকে
অসম্মান হতে হবে। কখনো রাহুলকে ভুলে আজ তোকে এ বিয়ে করতে হবে, নইলে তুই আজ আমার তুমি কি বলছো? তুমি পাগল হয়ে গেলে নাকি? পাগল হবো, তুই ভালো হতো হবো। আমার এত আশা, এত আয়োজন সব বন্ধ হয়ে গেল। কোনো বেদনা আমার কষ্ট দিত না, এত অপমানে না করে কোনো জ্বালা যন্ত্রণা আমি অনুভব করতে পারতাম না। তাই পাগল না হলাম। আজ আমি এই ওর জীবনটাকে শেষ করতে চলো। না বর্তা না, আমার সুখের চেয়ে তোমার জীবনের মূল্য যে আমার কাছে অনেক বড়। তাই আমি তোমাদের কথা দিলাম, তোমাদের ইচ্ছা পূরণ করতে এই বিয়েটাই আমি করব। দাদা বৌদি বর এসে গেছে। বর এসে গেছে। তোমাদের সবার চোখে জল পেলো দাদা, তোমরা জানছো? কানবো কেন রে ভাই? আমাদের তো আনন্দের অস্ত্র। আজ আমাদের একমাত্র বোনের বিয়ে, আনন্দ করবো না? বল ভাই বল। নিজের বিয়েতে নিজেই আনন্দ করছিস না কি হতো আগে? হ্যাঁ, ছোটদা, আজ আমার খুব আনন্দ হচ্ছে। তাই হতবাসি আনন্দ করছিস বলে কাঁদছিস কেন? একদম কাঁদবি না, কাঁদবি না বলে দিচ্ছে। ছোটদা, তাই তখন স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর সেই স্বর্গে আজ তুই বাবারাতে চলেছিস। এই সম্পর্ক কি চোখের জল ফেলতে আসে রে বোন? আর সে আনন্দ কর, একেবারে প্রাণ খুলে আনন্দ কর। এ কি রে হতো ভাগা? ও কি হাসতে বলেই তুই নিজেও কাঁদছিস? পারলাম না দাদা, পারলাম না। এত চেষ্টা করে ওই হাসি দাঁড়ানাকে আমি চেপে রাখতে পারলাম না। নিরাপলি, আমি ধরা পড়ে গেলাম, নিরাপলি। ধরা পড়ে গেলাম। তাই তখন স্বামীর ঘরে গিয়ে আমাদেরকে ভুলে যাবে না তো? আমি জানি, আমি জানি রে বোন, তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা তোর এই মিডিয়া দিচ্ছি। তাই তোকে আমি অনুরোধ করে বলছি রে বোন, ওই রাহুলকে ভুলে গিয়ে তুই তোর নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করবে বোন, সুখী হওয়ার চেষ্টা কর। প্রয়োজন হলে আমি আমার জীবনে সব সুখ দিয়ে আপনাদের মনকে সুখী করবো। ছি, ছি, দেখে কাণ্ড দেখো দিদি। বরকে তো আমাদের বরণ করে ঘরে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু অথচ বলে নিজেই। আমিও তো এখন আপনাদের একজন, তাই না? আর যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা নিজেরাই সামনে নেব। তোমার কথাগুলো শুনে বড় ভালো লাগলো ভাই। হাত হওয়ার আগে যেভাবে তুমি আমাদেরকে আপন করে নিলে, এটাই তো মানুষের ধর্ম দাদা। আত্মীয় অনাত্মীয় যাই হোক না কেন, তাদের বিপদে আমি সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো মানুষকে আত্ম হিসেবে পেয়ে আমাদের আনন্দ হচ্ছে না। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমাদের কাকুরা খুব খুশি হচ্ছে। ছি 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 ছি, এসব কি বলছো বৌদি? যা বলছিলাম লগ্ন নাকি পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিচ্ছে, কিন্তু আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভিতরে চলে এলাম। বেশ করেছো ভাই, এবার তাহলে এসো আগে মালা বদলটা সেরে ফেলে। দেখো
কাজ করেছি দাদা